নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি আজকের শিরোনামটা দিয়েছি দিদিমণির ভাগ্য সরু সুতোই ঝুলছে। কেন দিলাম সেটাই আপনাদের বলবো। তার আগে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, অনেকদিন বাদে কংগ্রেস এবার নিজে লড়ছে। 286টা আসনে প্রার্থী তালিকা তারা ঘোষণা করে দিয়েছে। বহরমপুরে 30 বছর বাদে অজিত চৌধুরী, মালতীপুরে মৌসম ব্যানার্জি নূর, রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত, পুরুলিয়ার বাগমন্ডি থেকে নেপাল মাহাতো, বীরভূমের হাসান থেকে মিল্টন রশিদ, চাকুলিয়া থেকে ভিক্টর, এরকম অনেকের নাম আছে। আমার ধারণা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে কংগ্রেস বেশ ভালো ফল করবে। মালদা জেলায় লড়াইটাই তো কংগ্রেসের সঙ্গে বিজেপি। উত্তর দিনাজপুরে চাকুলিয়া, গোয়ালপুকুর এইসব কেন্দ্রেও কংগ্রেসের ভালো ফল করার সম্ভাবনা। এবং মুর্শিদাবাদে তৃণমূল ওই যে আগের বার 22টার মধ্যে 20টা পেয়েছিল, কোনো অবস্থাতেই এখনকার যা পরিস্থিতি, পরে অন্যরকম হাওয়া হলে আমি বলতে পারবো না, 6 থেকে 7টার গন্ডি পেরোবে না। কোনো কোনো কেন্দ্রে ওখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল, এই বিজেপির লড়াই হবে। কোথাও কংগ্রেসের সঙ্গে তৃণমূল, সঙ্গে আছে হুমায়ুনের পার্টি। হুমায়ুন নিজে কি করবেন আমি জানি না, নিজে হয়তো জিতবেন, কিন্তু মুর্শিদাবাদ জেলায়, আমি মুর্শিদাবাদের কথা বলছি, প্রত্যেকটা কেন্দ্রে অন্তত 2 থেকে 2.5% ভোট কেটে তৃণমূলের যাত্রাভঙ্গ করবেন অনেকটাই। তাহলে আগের বার কত পেয়েছিল তৃণমূল? 213। কুচবিহার থেকে মুর্শিদাবাদ 76টা আসন। কোনো অবস্থাতেই এর মধ্যে তৃণমূল ওই 30টার বেশি আসন পাবে না। আগের বার কত পেয়েছিল? উত্তরবঙ্গে 24, মালদায় 8, 32, আর মুর্শিদাবাদে 20, 52। তাহলে আপনার 52 থেকে এক লপ্তে যদি 22টা আসন বাদ যায়, তাহলে ওটা দাঁড়িয়ে যাচ্ছে 190-তে। তৃণমূল বাড়বে না, কোথাও বাড়বে না। তারপরে আপনি নদিয়া থেকে শুরু করে আসুন, নদিয়াতে তৃণমূলের ফল খারাপ হবে, উত্তর 24 পরগনায় ফল খারাপ হবে, দক্ষিণ 24 পরগনায় যতটা এক্সপেক্ট করছে শাসক ততটা হবে না। কলকাতাতেও তারা 3 থেকে 4টি আসন হারাতে পারে। হাওড়া গ্রামীণে ভালো ফল করবে তৃণমূল, হুগলি গ্রামীণে তৃণমূল ভালো ফল করবে, বাঁকুড়া পুরুলিয়া ফলাফল আশানুরূপ হবে না, এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে যে কটা আসন আছে তৃণমূলের প্রত্যাশার ধারে কাছে সেগুলো চাবে না। 100টার মধ্যে 91টা মুসলমান ভোট এবার তৃণমূল পাবে না, কারণ মুসলমানরা তার খেলাটা ধরে ফেলেছে। যা দিদিমণি বলেছেন তার উল্টো করেছেন। দিদি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। বলেছিলেন ওয়াকফ সংশোধনী আইন মানব না, ঠিক পিবি সেলিমকে দিয়ে বললেন সব সম্পত্তি তথ্য পোর্টালে আপলোড করো। বলেছিলেন এসআইআর মানব না, আটকাতে পারেননি। নিজেদের অপদার্থতা এবং জেদের জন্য এত মানুষের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে একমাত্র দায় তৃণমূলের। জুডিশিয়াল সার্ভিসকে এর মধ্যে ঢোকার প্রয়োজনই হতো না, সুপ্রিম কোর্ট বলতোই না, যদি না পদে পদে এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল প্রতিবন্ধকতা সৃষ্টি না। আরে আগের বার 100টার মধ্যে 91টা পেয়েছিল কেন? শীতলকুচিতে সিআরপিএফ এর গুলিতে 4 জন সংখ্যালঘু ভাই মারা গেছিলেন, এবং তারপর বিজেপি নেতারা যেরকম আস্ফালন শুরু করেছিলেন, আমার অত্যন্ত খারাপ লেগেছিল। আমার একজন সহনাগরিক, তার ধর্ম যাই হোক,
সে নিহত হয়েছে এবং বিজেপির নেতারা যেভাবে আস্ফালন করছিলেন, সংখ্যালঘুরা ভয় পেয়ে গেছিলেন। তারা আর ভোট ভাগের ঝুঁকিটা নিতে পারেনি। তারা লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছিলেন, নইলে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে তৃণমূলের এই ফল হয়ই না। আরে দক্ষিণবঙ্গের মুসলমানরা বামেদের ভোট দিত, অবাঙালি মুসলমানরা কংগ্রেসকে দিত, বামেদেরও দিত। কিন্তু মুর্শিদাবাদ থেকে আপনি যত উপরে উঠবেন তত মুসলমানদের ভোট দানের ট্রেন্ড দক্ষিণবঙ্গের থেকে আলাদা ছিল। সেই জন্য মালদায়, মুর্শিদাবাদ, দিনাজপুরে কংগ্রেস ভালো ফল করত। 16 সালেও করেছিল। শীতলকুচির ঘটনা ঠিক প্রথম দফার ভোটে 2021 আপনারা মনে করুন পোলারাইজেশনটা হলো। তারপরে যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগারকে বিজেপি ক্যাম্পেনে আনছিল। যোগীজি পোলারাইজিং ফিগার, তার সুফল তৃণমূল পায়। হিন্দু ভোট বিজেপির দিকে চলে আসে ঠিকই, কিন্তু মুসলমান ভোটও একটা হয়ে তৃণমূলের বাক্সে আসে। হিন্দু ভোটের পোলারাইজেশন মুসলমান ভোটের পোলারাইজেশনের মতো হয় না। কিন্তু এবার এখনো পর্যন্ত যা ইঙ্গিত, 100টার মধ্যে 65টা হিন্দু ভোট বিজেপি পাবেই। লোকসভায় তারা পেয়েছিল 100টার মধ্যে 56টা হিন্দু ভোট, এবার 100টার মধ্যে 65টা হিন্দু ভোট তারা পাবে। ধরুন একটা মিশ্র জনবসতির কেন্দ্র, সেখানে হিন্দুরা 70, মুসলমানরা 30। এসআইআর এর পরে ওই মুসলমান জনগোষ্ঠীর নাম বেশি বাদ গেল, হিন্দুদেরও বাদ গেছে। আগে কি হতো, হিন্দু প্রধান অঞ্চল থেকে বিজেপি অনেকটা লিড, যতটা বেশ খুব লিড নিত, কিন্তু যে লিডে তারা জয় পাবে সেই লিড পেত না। এবার হিন্দু ভোটের মেরুকরণ হবে। বিজেপি যে লিডটা পাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দু এলাকা থেকে, মুসলমান এলাকা থেকে তৃণমূলের লিড হিন্দু এলাকা থেকে বিজেপির লিডকে ছাপিয়ে যেতে পারবে না। আগে কি হতো, এসআইআর এর আগে মুসলমান অধ্যুষিত অঞ্চল থেকে তৃণমূলের লিড হিন্দু অধ্যুষিত অঞ্চল থেকে বিজেপির লিডকে ছাপিয়ে যেত, সেই জন্য তারা জিতত। এবারে এসআইআর এর পরে পরিস্থিতিটা অনেক অদল বদল হয়েছে। অর্থাৎ যে কেন্দ্রগুলোর ফয়সলা 5000, 6000, 4000 হয়েছে, সেগুলো তুল্য মূল্য হয়ে যাবে এবং তৃণমূলের আসন কোনো অবস্থাতেই বাড়বে না। বিজেপির জুজু দেখিয়ে ওই দাঙ্গা করবে, ওই দেশ থেকে তাড়িয়ে দেবে, ওই ডিটেনশন ক্যাম্পে রাখবে, কিছু তো হয়নি। এনডিএ জমানায় তো কোনো দাঙ্গা হয়নি, কোথাও তো কোনো ডিটেনশন ক্যাম্প হয়নি। সিএ তো আইনে পরিণত, যে মানুষ তো নাগরিকত্ব পাচ্ছেন। দিদিমণি ভয় দেখিয়েছিলেন, জাতীয় সম্পত্তির ক্ষতি হয়েছিল। আবার মুসলমানরা দেখছেন, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে, আরে পড়োশি বিহারে মিম তো 6টা আসন পেল। যে মিমকে বিজেপির দালাল বলেছিল মহাগঠবন্ধন, তারা 6টা আসন পেল, মহাগঠবন্ধন 1টা পেল, এনডিএ 14টা পেল। যাকে বিজেপির দালাল বলা হয়, সেই মিম, আসাদুদ্দিন ওয়েসির মিম, মুসলিমদের বিশ্বাস অর্জন করলো। আরারিয়া, কিশনগঞ্জ, সৌপল, কাটিয়ার, পূর্ণিয়া, এইসব জায়গায়। মালদাতে মিম পঞ্চায়েতে 60,000 ভোট পেয়েছিল, মিম হুমায়ুনের জোট। এদিকে অধীর চৌধুরী ময়দানে, এদিকে গণি পরিবারের মৌসুম প্রার্থী অভিষেকের সবাই দেখলেন কি কাণ্ড হলো। প্রার্থীর বিরুদ্ধে ব্লক সভাপতি স্লোগান দিচ্ছেন, চেয়ার ছোড়াছড়ি হচ্ছেন। অভিষেক বলছেন আমি প্রার্থী, কোনো কিছু টলারেট হবে না। তৃণমূলে আবার শৃঙ্খলা। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট,
যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এস্কেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। দিদিমণি বলেন তাও মানা যায় যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। খোকাবাবুও বলছেন আমিই প্রার্থী। খোকাবাবু এখন নিজেকে বিশাল কিছু ভাবছেন। অত পুলিশ নিয়ে ঘুরলে, দামি গাড়ি হেলিকপ্টারে চড়ে আসলে, বৈভবে রাস পালন করলে অনেকেই অনেক কিছু ভাবে। আসলে হেলিকপ্টারে নেমে লিফটে করে উঠে খোকাবাবু রাজনীতি করছেন তো, ঘাম ঝরিয়ে কোনোদিন রাজনীতি করেননি। তাই তিনি নিজেকে বিরাট 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 তালেবর ভাবেন, বিরাট তালেবর। মুর্শিদাবাদের মানুষ বুঝিয়ে দেবে খোকাবাবুকে এবং পিসিমণিকেও। তাই সরু সুতোয় ঝুলছে তৃণমূলের নির্বাচনী ভাগ্য। কোনো অবস্থাতেই ওসব গাল গল্প ছেড়ে দিন। আমি তো বলেই দিলাম, কুচবিহার থেকে মুর্শিদাবাদ তৃণমূল 22টা আসন লুজ করবে। তারপর যত আপনি এগোবেন, তৃণমূলের পক্ষে ভালো ফল তাও 2021-এর মতো হবে না, দক্ষিণ 24 পরগনা ছাড়া কোথাও নয়। তাও বলছি 2021-এর মতো হবে না। ক্ষমতায় যদি আসেও তৃণমূল, ওই রাজর্থিন মেজরিটিতে আসবে, ওই সংখ্যাগরিষ্ঠতার থেকে 4-5টা কম, 154-155। আবার এমনও হতে পারে সমস্ত হিসেব নিকেশকে তছনছ করে বিজেপির পক্ষে সুনামি আসলো, যাতে বিজেপি 190-এর উপর আসন পেয়ে গেল। তখন অবভিয়াসলি তৃণমূল অ্যাকশন নিচে নেমে যাবে। দেখুন, বাংলায় ওসব ত্রিশঙ্ক টিশঙ্ক হবে না। ও 67-69 উল্ফ পুল্ফ, অজয় মুখার্জি, যুক্ত ফ্রন্ট, ও জমানা চলে গেছে, 60 বছর হতে চলল। বাংলার মানুষ ডিসাইসিভ ম্যান্ডেট দেবে। 77 থেকে দিয়ে আসছে, এবারও দেবে। হ্যাঁ, 148 তো সংখ্যাগরিষ্ঠতা, তৃণমূল পেতে পারে 155-56টা আসন, বিজেপি 130-35টা আসন, জোরদার অপোজিশন। সেই সরকার টিকবে কিনা, দিদিমণি শপথ নিতে পারবেন কিনা, সেই প্রশ্নের মধ্যে আমি ঢুকছি না। তৃণমূল যদি সরকার করেও, তাহলে ওই 154-55-র বেশি যাবে না। আবার যদি ওই যারা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করেছেন, তারা যদি মনে করেন চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, বদল এবার করবই, তাহলে বিজেপি 185-90 পাবে, তৃণমূল 100-র নিচে নেমে যাবে। বিহারে নীতিশের পক্ষে প্রো ইনকামবেন্সি হয়েছে, এবার তৃণমূলের পক্ষে অ্যান্টি ইনকামবেন্সির ঝড় উঠতে পারে, হতেই পারে। কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি তর্কের খাতিরে মেনে নিলাম জন্ম থেকে মৃত্যু, 100টা প্রকল্প, বেনিফিশিয়ারি শ্রেণী, মুসলমান ভোট, এই সব নিয়ে তৃণমূলের একটা সাইজেবল জনসমর্থন আছে। সব কিছু মাথায় রেখে বলছি, যদি তৃণমূল সরকার করে ওই 154-55টা পাবে, আর যদি বিজেপি সরকার করে 170-এ প্লাস পাবে। এখন দেখা যাক। তাই বললাম না, দিদিমণির ভাগ্য সরু সুতোই ঝুলছে, নির্বাচনী ভাগ্য। আবার তিনি নাটক করছেন। আরে দিদিমণি তো ভিকটিম কার্ড খেলেন, হেলিকপ্টারকেও তিনি প্রতিপক্ষ ঠাউরেছিলেন। 21 সালে ভাঙা পায়ের খেলা দেখিয়ে বল ছুঁড়েছিলেন, খেলা হবে খেলা হবে। অমিত শাহ যখন ঠিক জায়গায়, মানে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন, দিদিমণির তেলে বেগুনে কে আমাকে খুন করার পরিকল্পনা করছো নাকি?
এসব নাটকে দিদিমণি একেবারে ভীষণ রকম দক্ষ। উনি বুঝতে পারছেন তো কঠিন লড়াই, উনি যে নাটক করবেন না আমি তার কোনো গ্যারান্টি দিতে পারছি না। যদি দেখেন হাত থেকে খেলা বেরিয়ে গেছে, যে কোনো রকম নাটক তিনি মঞ্চস্থ করতে পারেন। বঙ্গবাসী এটা জেনে রাখুন, করবেনই। ওই যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, যখন দেখবেন আর কিছু করণীয় নেই, তরি একেবারে ডুবছে, চেষ্টা করেও আর তরি ডোবা থেকে বাঁচাতে পারছেন না, তিনি নাটক করবেন, সিম্প্যাথি ড্র করার চেষ্টা করবেন, কোনো না কোনো ভাবে ভিকটিম কার্ড খেলবেন। তার একটা আগাম ইঙ্গিত কিন্তু পুরুলিয়ার সভা থেকে তিনি দিয়েছেন, আমাকে কি খুন করার পরিকল্পনা করছো? দেখুন দিদিমণি কুশলী রাজনীতিক, তার নেটিভ ইন্টেলিজেন্স সাংঘাতিক, আগে সাংঘাতিক ছিল, এখন অতটা নেই। এখন তো তিনি সাইকোফ্যানদের দ্বারা পরিবৃত, গ্রাউন্ড রিলেটিভ আজ কতটা পান আমি বলতে পারবো না। তবে আমরা দিদিমণি দীর্ঘদিন রাজনীতি করুন, তার সুস্বাস্থ্য কামনা করি। গণতান্ত্রিক পদ্ধতিতে যা হবে সেটা সবাইকে মেনে নিতে হবে, কিন্তু মানবাজারের সভা থেকে দিদিমণি যেটা বললেন, যে ইঙ্গিতটা দিলেন অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে, তাতে এটাই মনে হচ্ছে যে আবার কোনো না কোনো ভিকটিম কার্ড খেলার তিনি চেষ্টা করবেন। যিনি হেলিকপ্টারকেও প্রতিপক্ষ বানিয়ে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেন, তরি ডোবার সম্ভাবনা নিশ্চিত হলে তিনি হাত গুটিয়ে বসে থাকবেন, এটা ভাবার কোনো কারণ নেই।